এই ভিডিওতে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের 391 পেজের এমসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যাগুলো করে দেওয়া হয়েছে। আর তোমাদের কোনো অঙ্কতে প্রবলেম হলে অবশ্যই সেই টেস্ট পেপারটার নাম, পেজ নাম্বার আর কোয়েশ্চেন নাম্বার আমাদের কমেন্ট বক্সে জানাবে, সেগুলো সলভ করে দেওয়া হবে। ফার্স্ট কোয়েশ্চেন, কোনো মূলধনের বার্ষিক 6.14% সরল সুদের হারে দ্বিগুণ হবে কত বছরে সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা ফার্স্টে কি করব, ধরে নিচ্ছি যে আসলটা পি টাকা, এখানে আমরা অ্যান্সার লিখব, এখানে অঙ্কটা সলভ করব। আসলটা পি টাকা ধরে নিচ্ছি, সুদের হার তো ওরা বলে দিয়েছে 6.14%। তাহলে আমরা এখানে ফার্স্টে বের করব যে সময়টা ধরে নেব এন বছর। আসলটা তো পি টাকা অলরেডি ধরে নিয়েছি এবং সময় এন বছর বা টি বছর তোমরা ধরতে পারো, টি বছরই ধরছে, সময় টি বছর। অতএব পি টাকার 6.14% হারে টি বছরে সুদ হবে, আমরা জানি সরল সুদ বের করার ফর্মুলা পি আর টি বাই 100। এখানে আর হচ্ছে আমাদের 6.14 এত টাকা। আর একটু সাজিয়ে নিব, আমরা পূর্ণটাকে ভাঙিয়ে নিলে আমরা পাচ্ছি পি ইন্টু 25/4, 4টাকে নিচে 100-এর পাশে নিয়ে নিলাম, তাতে আমরা এত টাকা পাচ্ছি। এখানে ছোট্ট ক্যালকুলেশন করবো আমরা, 4 দিয়ে 25 দিয়ে 100কে কাটলে আমরা পাচ্ছি 4। তাহলে আমাদের এখানে সুদটা বেরিয়ে যাচ্ছে পিটি ডিভাইডেড বাই 16 টাকা। এটা হচ্ছে আমাদের সুদ। কিন্তু প্রশ্নটা দেখলে তোমরা বুঝতে পারবে, এখানে ওরা বলেছে যে সরল সুদের হারে দ্বিগুণ হয়, দ্বিগুণ হয় অর্থাৎ সুদ আর আসল মিলে দ্বিগুণ হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি, অতএব প্রশ্নানুসারে আসল তো আমাদের ছিল পি টাকা, পি প্লাস সুদের পরিমাণ হচ্ছে আমাদের এটা পিটি ডিভাইডেড বাই 16। তাহলে এটা হচ্ছে আমাদের সুদ আসল টি বছরে, যেটা ওরা বলেছে দ্বিগুণ অর্থাৎ আসলের 2 গুণ, অর্থাৎ 2 ইন্টু পি, 2p টাকা। তাহলে এখান থেকে খুব সহজে আমরা লিখতে পারি পিটি বাই 16 ইকুয়ালস টু, এই পিটা এই পারে আসলে মাইনাস হবে 2p মাইনাস পি। তাহলে পিটি বাই 16 ইকুয়ালস টু আমরা পাচ্ছি পি। এবার বোথ সাইড থেকে পিপি সরিয়ে দিলে টি বাই 16 ইকুয়ালস টু পড়ে থাকছে 1। তাহলে টি এর ভ্যালুটা হচ্ছে 16। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম, 16 বছরে কোনো টাকা 6.14% সরল সুদের হারে দ্বিগুণ হবে। ফার্স্ট কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার সি। এক্স ভ্যারাইজেস ওয়াই, ওয়াই ভ্যারাইজেস জেড, জেড ভ্যারাইজেস এক্স হলে অশূন্য ভেদধ্রুবক তিনটির গুণফল কত? ঠিক আছে, যেটা আমরা ওরা দিয়ে দিয়েছে সেগুলো হচ্ছে এক্স ভ্যারাইজেস ওয়াই। তাহলে এখানে আমরা যদি ভেদধ্রুবকটাকে k1 নিই, তাহলে x ইকুয়ালস টু k1y আমরা লিখতে পারবো। দ্বিতীয়তে ওরা বলেছে y ভ্যারাইজেস z, তাহলে এখানে যদি আমরা k2 ভেদধ্রুবক নিই তাহলে y ইকুয়ালস টু k2z লিখতেই পারবো। একইভাবে তৃতীয়তে ওরা বলেছে z ভ্যারাইজেস x, তাহলে এখানে আমরা z ইকুয়ালস টু k3x লিখতে পারি। এই তিনটে রাশিতে k1, k2, k3 তিনটে হচ্ছে অশূন্য ভেদধ্রুবক। তাহলে এখানে ইজিলি আমরা k1 ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি x বাই y, k2 ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি y বাই z, আর একইভাবে k3 ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি z বাই x। তাহলে এখানে আমরা তিনটে ভেদধ্রুবকের মান পেয়ে যাচ্ছি। আর প্রশ্নে ওরা ভেদধ্রুবক তিনটের গুণফল জানতে চেয়েছে। তাহলে আমরা এখানে ইজিলি করতে পারি k1 ইন্টু k2 ইন্টু k3 ইকুয়ালস টু হবে x বাই y ইন্টু y বাই z ইন্টু z বাই এখানে z বাই x হবে, z বাই x। আশা করি আমি বুঝাতে পারলাম। প্রথমে ধ্রুবক তিনটে নিয়ে নিলাম আর ভেদধ্রুবক তিনটের গুণফল আকারে প্রকাশ করলাম। এতে আমরা দেখতে পাচ্ছি x x y y আর z z কেটে যাচ্ছে, যার ফলে পড়ে থাকছে 1। তাহলে ভেদধ্রুবক তিনটের গুণফল হচ্ছে 1। আমাদের এখানে ভেদধ্রুবক তিনটে হলো k1 k2 k3। যদি এটা বড় কোশ্চেনে আসে তাহলে অবশ্যই এখানে লিখে দেবে যে k1 k2 k3 হলো অশূন্য ভেদধ্রুবক। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটার অ্যান্সার, সেকেন্ড কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে 1, অর্থাৎ অপশন নাম্বার বি। থার্ড কোয়েশ্চেন, কোনো কোণের পূরক কোণ সেই কোণ নিজেই যদি হয় তাহলে কোণটার মান কত? আমরা জানি কোণটার মান 45 ডিগ্রি হবে, তবুও আমরা এখানে সলভ করব।
পূরক কোণ কাদের বলা হয়? যে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাদের একটি কোণকে অপরটির পূরক কোণ বলা হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি একটা কোণ এক্স, তাহলে তার পূরক কোণ হবে কত? 90 মাইনাস এক্স। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ওরা বলেছে যে কোনো কোণের পূরক কোণ যদি সেই কোণ নিজেই হয়, সুতরাং এই কোণটা আর এই কোণটা একই সমান। তাহলে এখানে আমরা যদি ইকুয়েশন আকারে সাজাই এক্স ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস এক্স, তাহলে আমরা এখানে পাচ্ছি 2x ইকুয়ালস টু 90 ডিগ্রি। সুতরাং এক্স এর ভ্যালু ইজিলি পেয়ে যাব 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2 অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে এক্স এর ভ্যালু আমরা পাচ্ছি 45 ডিগ্রি, কিন্তু অপশানে কোণগুলোর মান আছে বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে আমরা 45 ডিগ্রিটাকে যদি বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করে নিই তাহলে 45 পাই বাই 180 হবে, কারণ আমরা জানি ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করার সময় আমরা পাই বাই 180 দিয়ে গুণ করে থাকি। তাহলে 45 দিয়ে 180কে কাটলে 4 হয়, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে পাই বাই 4 রেডিয়ান। আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন নাম্বার সি, পাই বাই 4 রেডিয়ান। তাহলে থার্ড কোয়েশ্চেনটার অ্যান্সার অপশন নাম্বার সি। নাম্বার কোয়েশ্চেন, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা h একক, অর্ধ শীর্ষ কোণ আলফা, আয়তন v ঘন একক হলে v ইকুয়ালস টু আমাদের এখানে জানতে চেয়েছে। এখানে আমাদের দেখো আয়তনে যে সমস্ত জিনিসগুলোর প্রয়োজন হয় তার মধ্যে উচ্চতা আছে, শুধুমাত্র নেই যেটা, সেটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। তাহলে সেটা আমাদের বের করতে হবে এই যাবতীয় দিয়ে দেওয়া টার্মগুলো থেকে। ফার্স্টে প্রশ্নে যা বলেছে সেই জিনিসটাকে যদি আমরা সাজিয়ে নিই সেটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমাদের একটা লম্ববৃত্তাকার শঙ্কু, যার উচ্চতা হচ্ছে এটা, যার দৈর্ঘ্য ওরা বলে দিয়েছে h। আরেকটা জিনিস ওরা বলে দিয়েছে অর্ধ শীর্ষকোণ, এটা হয় সম্পূর্ণ শীর্ষ, অর্ধ শীর্ষকোণ হচ্ছে এইটুকুটা যেটা হচ্ছে আলফা। আর ওরা জানতে চেয়েছে ভি এর মান। আমি আগেই বললাম এখানে আমাদের ভি অর্থাৎ আয়তন বের করার জন্য যাবতীয় সব কিছু আছে, শুধুমাত্র ভূমির ব্যাসার্ধ অর্থাৎ এইটা ছাড়া। তাহলে আমরা এই দুটো থেকে যদি এই মানটা বের করে নিই তাহলে ইজিলি আমরা বের করতে পারবো আয়তনটা। এবার এই কোণটা যেহেতু 90 ডিগ্রি হয়, সেই দরুন আমরা যদি এটাকে একটা সমকোণী ত্রিভুজ ভাবি, যার লম্ব এটা, অতিভুজ এটা আর অতিভুজ এটা আর ভূমি এটা, কারণ সবসময় যে কোণটা নিয়ে আমরা কাজ করি আর এখানে আমরা যে কোণটা জানি সেটা সবসময় অতিভুজ আর ভূমি সংলগ্ন হয়। সেই দরুন এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ আর এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে আমাদের লম্বটা বের করতে হচ্ছে এই দরুন। তাহলে আমরা এখানে ছোট্ট করে যদি এই অঙ্কটা তোমাদের বড় কোশ্চেন আসে তাহলে ফার্স্টে আমাদের ধরতে হবে, ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ r একক। তাহলে আমি এখানে বললাম এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা ইমাজিন করছি, যার r হচ্ছে লম্ব আর h হচ্ছে আমাদের ভূমি। তাহলে সেখান থেকে আমরা পেতে পারি tan আলফা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি অর্থাৎ r বাই h, এই যে এই টার্মটা। তাহলে আমরা এখান থেকে r এর মানটা বের করব, যেহেতু r এর মানটা আর্টিফিশিয়ালি আমরা ধরেছিলাম। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি r ইকুয়ালস টু h tan আলফা। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এই শঙ্কুটার আয়তন বের করার ক্ষেত্রে আমরা যে মানটা জানতাম না সেটা হচ্ছে r, যার মানটা আমরা এইভাবে বের করে নিলাম h tan আলফা। এবার তো আর আমাদের আয়তন বের করতে কোনো রকম অসুবিধা নেই, কারণ আমরা জানি আয়তন ইকুয়ালস টু শঙ্কুর ক্ষেত্রে 1/3 পাই r স্কোয়ার h, যেখানে আমাদের r এর ভ্যালু আমরা এখানে পেয়ে গেলাম h tan আলফা। তাহলে r এর জায়গায় আমরা লিখব h tan আলফা তার স্কোয়ার h। তাহলে রাশিটা এরকম দাঁড়াচ্ছে 1/3 পাই h এর স্কোয়ার আর আরেকটা h, সুতরাং h এর কিউব আর tan স্কোয়ার আলফা। আশা করি বোঝাতে পারলাম। দেখা যাক এই অপশনটা কত নম্বর অপশনে আছে। আর আয়তন যেহেতু ঘন একক হবে তাহলে h কিউব এখানে আছে, তাহলে আমাদের 4 নাম্বার অপশনটা হচ্ছে আমাদের অ্যান্সার। 4 নাম্বার বলতে ডি নাম্বার। তাহলে 4 নাম্বার কোয়েশ্চেনটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম ডি। কোয়েশ্চেন নাম্বার ভি, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো। আমরা জানি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা পাওয়া যায় ওজাইভের মাধ্যমে। তাহলে এটা ফার্স্ট ভি নাম্বার কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার সি। নেক্সট হচ্ছে 6 নাম্বার কোয়েশ্চেন। 6 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি হচ্ছে ব্যাস,
এসিডি 50 ডিগ্রি হলে বিএডির মান কত? তাহলে আমরা ছবিটা ফার্স্টে এঁকে নিই। এবিসিডি যেহেতু একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ফার্স্টে আমরা বৃত্তটা এঁকে নিলাম। আর ওরা বলেছে যে এবিটা হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা আমাদের এবি, আর এটা সিডি ধরে নিতে পারি আমরা। তাহলে এরকম হচ্ছে এবি সিডি, এটা হচ্ছে আমাদের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। এরপর ওরা যেটা বলেছে সেটা হচ্ছে কোণ এসিডি 50 ডিগ্রি, এসিডি অর্থাৎ এই কোণটার মান হচ্ছে 50 ডিগ্রি। আর বলেছে বিএডির মান কত, অর্থাৎ এই কোণটার মান ওরা জানতে চেয়েছে, এই গোটা কোণটার মান। খুব ইজি ব্যাপার, আমরা এই কোণটা 50 ডিগ্রি পাচ্ছি, আর যেহেতু এবি আমাদের ব্যাস, সুতরাং এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, যার মান হবে 90 ডিগ্রি। তাহলে এই গোটা কোণটার মান আমরা পেয়ে যাচ্ছি 90 + 50 অর্থাৎ 140 ডিগ্রি। আর যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, সুতরাং এই গোটা কোণটা যদি 140 ডিগ্রি হয়, এই কোণটা হবে 180 - 140, সুতরাং 40 ডিগ্রি। তাহলে খুব ইজিলি আমরা বিএডি কোণটার মান পেয়ে যাব 40 ডিগ্রি। তাহলে কোয়েশ্চেন নাম্বার VI এর অ্যান্সার হচ্ছে সি নাম্বার। দুইয়ের এক ফার্স্ট কোয়েশ্চেন, কোনো মোবাইল ফোনের বর্তমান দাম 3000 টাকা, 1 বছর আগে তার মূল্য ছিল 5000 টাকা, তাহলে বার্ষিক শতকরা মূল্য হ্রাসের পরিমাণ কত হবে ওরা জানতে চেয়েছে। তাহলে ফার্স্টে আমরা ধরে নিই যে শতকরা হ্রাসের পরিমাণটা X% ধরতে পারি। তাহলে আমরা ধরি বার্ষিক শতকরা হ্রাসের পরিমাণ X টাকা। তাহলে শতকরা হ্রাসের পরিমাণ যখন আমরা পেয়ে যাচ্ছি X%, এখান থেকে আমরা তাহলে করতেই পারবো, অতএব 5000 টাকার মোবাইল মোবাইলের 1 বছর পর দাম হবে 5000 ব্র্যাকেটে 1 মাইনাস, যেহেতু হ্রাস পাচ্ছে 1 - 100 ডিভাইডেড বাই এখানে 1, এত টাকা। এবার ওরা বলে দিয়েছে যে 1 বছর পরের সেই দামটা হচ্ছে 3000 টাকা। তাহলে খুব ইজিলি আমরা এটা ইকুয়ালস টু 3000 করে X এর মান বের করে নিতে পারবো। ঠিক এইভাবে এখানে যেহেতু পাওয়ার 1, সেটা না দিলেও অসুবিধা নেই। তাহলে আমরা এখানে 1 - X/100 ইকুয়ালস টু পাচ্ছি 3000 ডিভাইডেড বাই 5000, অর্থাৎ 3/5। তাহলে আমরা X/100 যেটা পাবো সেটা হচ্ছে 3/5 - 1। তাহলে -X/100 হচ্ছে আমাদের 3 - 5/5 ভগ্নাংশের বিয়োগ করলে। তাহলে এখানে আমরা ইজিলি পেয়ে যাচ্ছি -X/100 ইকুয়ালস টু -2/5। বোথ সাইড থেকে মাইনাস মাইনাস কেটে গেলে X এর ভ্যালু যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 2 × 100 ডিভাইডেড বাই 5। তাহলে 5 দিয়ে 100কে কাটলে হয় 20। তাহলে X এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 40। তাহলে X এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 40। সুতরাং কত % হারে মোবাইলের দাম হ্রাস পাচ্ছে? মোবাইলের মূল্য হ্রাসের পরিমাণ হবে ড্যাশ। তাহলে বার্ষিক শতকরা মোবাইলের মূল্য হ্রাসের পরিমাণ হচ্ছে 40%। আশা করি আমি বোঝাতে পারলাম। নেক্সট হচ্ছে সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন, ax² + bx + c সমীকরণের বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হলে শর্তটি কি হবে? তাহলে ফার্স্ট আমরা সমীকরণটা টুকে নিই। সমীকরণটা বলেছে ax² + bx + c = 0। এই সমীকরণে বীজদ্বয় পরস্পর সমান ও বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ একটা বীজ যদি আমাদের আলফা হয়, অন্য বীজটা হবে মাইনাস আলফা। আমি বোঝাতে পারছি, যেহেতু একটা বীজ অন্য বীজের সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, সুতরাং এখানে আমাদের বীজদ্বয়ের যোগফল হবে আলফা প্লাস ব্র্যাকেটে মাইনাস আলফা। এটা হচ্ছে আমাদের বীজদ্বয়ের যোগফল। আর এই সমীকরণ থেকে যদি আমরা বীজদ্বয়ের যোগফল বের করতে চাই, তাহলে আমরা বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা জানি, -b/a, যেখানে b হয় x এর সহগ আর x² এর সহগ হয় a, সুতরাং এই ক্ষেত্রে b a থাকছে।
তাহলে বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা মাইনাস বি বাই এ। আর যেহেতু এই ক্ষেত্রে সুতরাং একটা বীজ যদি আমরা ধরি আলফা, অন্য বীজ হচ্ছে মাইনাস আলফা, তাহলে বীজদ্বয়ের যোগফলটা আমাদের কাটাকাটি করলে শূন্য বেরোচ্ছে, অর্থাৎ মাইনাস বি বাই এ ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এমনটা যে শর্তটা হয় মাইনাস বি বাই এ ইকুয়ালস টু 0 হবে, অথবা তোমরা লিখতে পারো মাইনাস বি ইকুয়ালস টু 0 হবে। এর প্রশ্ন হচ্ছে মাইনাস বি ইকুয়ালস টু 0 হবে, এ ইকুয়ালস টু বি বাই এ ইকুয়ালস টু 0 হবে না, কারণ এ কখনোই 0 হচ্ছে না, আর এই যদি 0ই হতো তাহলে টার্মটা অসংজ্ঞাত হতো। আর যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ সুতরাং এ নট ইকুয়ালস টু 0 আমাদের ফার্স্টেই উল্লেখ থাকে। তাহলে আমরা যেটা শর্ত পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস বি ইকুয়ালস টু 0 বা বি ইকুয়ালস টু 0, কারণ 0র কোনো ঋণাত্মক বা ধনাত্মক মান হয় না। সেকেন্ড কোয়েশ্চেন, বি ইকুয়ালস টু 0 শর্তটা। থার্ড কোয়েশ্চেন, একটি পোস্টের ভূমির ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ ড্যাশ। ঠিক আছে, আমরা ছবিটা এঁকে নিই। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের পোস্ট, এটা পোস্টের ভূমির ছায়ার দৈর্ঘ্য, সূর্যের উন্নতি কোণ হচ্ছে এটা, এটা জানতে চেয়েছে। এখানে সূর্য থাকলে তোমরা বুঝতে পারছো এই উন্নতি কোণটা ওরা জানতে চেয়েছে, যেখানে বলে দিয়েছে এটা হচ্ছে পোস্ট আর এটা পোস্টের ছায়ার দৈর্ঘ্য। তো আমরা ধরে নিচ্ছি পোস্টের দৈর্ঘ্য হচ্ছে এক্স আর তার ছায়ার দৈর্ঘ্য, যেহেতু পোস্টের দৈর্ঘ্যের √3 গুণ সুতরাং x√3। আর আমাদের উন্নতি কোণটা জানতে হবে। এখানে যেহেতু আমরা লম্ব আর ভূমি জানি সুতরাং আমরা কোণের যে ত্রিকোণমিতিক অনুপাতটা ইউজ করব সেটা ট্যান অথবা কট হবে, তো ট্যানই ইউজ করি। আমরা এই কোণটার মান ধরে নিচ্ছি থিটা। তাহলে সেহেতু আমরা এখানে লিখতেই পারি ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, সুতরাং x বাই x√3। তোমরা যদি এটা বড় কোশ্চেনে আসে তাহলে এগুলো নাম দিতে হতো আমাদের a বাই বি, এ বি বি সি। তাহলে এ বি হতো পোস্টের উচ্চতা, বি সি হতো তার ভূমিতে ছায়ার দৈর্ঘ্য, এ সি বি হতো আমাদের সূর্যের উন্নতি কোণ, এগুলো বলতে হতো। বাট এটা শূন্যস্থান, ওই জন্য আমরা বেশি ক্যালকুলেট করছি না। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু আমরা এখানে ইজিলি পেয়ে যাচ্ছি 1/√3, আর 1/√3 হয় হচ্ছে ট্যান 30 ডিগ্রির ভ্যালু। তাহলে খুব ইজিলি আমরা এখানে থিটার মানটা পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে এই ক্ষেত্রে সূর্যের উন্নতি কোণ। তাহলে সূর্যের উন্নতি কোণ এখানে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। 4 নম্বর কোয়েশ্চেন, 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে 16 সেমি দৈর্ঘ্যের একটি জ্যা অঙ্কন করা হলো, বৃত্তের কেন্দ্র থেকে জ্যাটার দূরত্ব কত? ঠিক আছে, ফার্স্ট আমরা ছবিটা এঁকে নিই। এটা হচ্ছে আমাদের বৃত্ত, যার বলেছে ব্যাস হচ্ছে 10 সেমি আর একটা জ্যা আছে যার দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি। তাহলে এটা আমরা ধরে নিচ্ছি জ্যাটা, আর এটা ধরে নিচ্ছি বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যাটার মধ্যবর্তী দূরত্ব জানতে চেয়েছে, অবশ্যই লম্ব দূরত্ব। এবার আমরা যদি ছবিটাকে এইভাবে তৈরি করি, আর আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর, এখানে যদি জ্যাটার নাম আমরা এ বি ধরে নিই, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সবসময় সমদ্বিখণ্ডিত করে, সুতরাং এই ক্ষেত্রে ডি হবে এ বি এর মধ্যবিন্দু। আর সেক্ষেত্রে এও তো তোমরা দেখতেই পাচ্ছ বৃত্তের ব্যাসার্ধ, আমাদের নির্ণয় করতে হবে ওডিটা, আর যেখানে এই কোণটা 90 ডিগ্রি, যেহেতু ওডি লম্ব এ বির উপর। তাহলে ফার্স্টে আমরা এডিটা যদি বের করে নিই, এডি হচ্ছে এ বি এর অর্ধেক, যেহেতু ডি এ বি এর মধ্যবিন্দু, সুতরাং এডি ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি 16/2 অর্থাৎ 8 সেমি। আর বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য ওরা বলে দিয়েছে 10 সেমি। তাহলে আমাদের লম্ব দূরত্ব বের করতে চাইলে এটা একটা যদি সমকোণী ত্রিভুজ হয়ে থাকে যার অতিভুজ 10 সেমি আর ভূমি হচ্ছে 8 সেমি, তাহলে খুব ইজিলি আমরা লম্ব দূরত্বটা পেয়ে যাব এইভাবে, √ওভার অতিভুজ স্কয়ার মানে 10 স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার মানে 8 স্কয়ার। 10 এর স্কয়ার হয় 100, 8 এর স্কয়ার হয় 64, মাইনাস করলে হয় 36, যেটা হচ্ছে 6 এর স্কয়ার। অবশ্যই দৈর্ঘ্য কখনো ঋণাত্মক সম্ভব নয়, সুতরাং +6 একক। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে 16 সেমি দৈর্ঘ্যের জ্যাটির 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রে লম্ব দূরত্ব হবে 6 একক, সরি সেমি, যেহেতু অন্যান্য এককগুলো সেমিতে আছে তাহলে 6 সেমি। তাহলে আমাদের 4 নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে 6 সেমি। সেমিটাও প্রশ্নেই দেওয়া আছে তাই আমরা খালি 6 লিখব।
5 নম্বর কোয়েশ্চেন, একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে ফার্স্টে আমরা এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে ধরে নিচ্ছি যে চোঙটির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক। r একক এবং উচ্চতা h একক। সেক্ষেত্রে চোঙটির আয়তন হচ্ছে 1/3, সরি শঙ্কু না, তবে পাই r স্কোয়ার h, আর চোঙটির পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই r h। আমাদের এখানে জানতে চেয়েছে r এর ভ্যালুটা, তো বোথ সাইড থেকে যদি আমরা পাই আর এইচ সরিয়ে দিই, অর্থাৎ পাই আর এইচ দিয়ে ডিভাইডেড করি, তাহলে এখানে আর ইকুয়ালস টু আমাদের এখানে পড়ে থাকছে 2। সুতরাং আর এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 2, কিন্তু কোশ্চেনে আর জানতে চাইনি, ওরা ব্যাস জানতে চেয়েছে, সুতরাং 2r জানতে চেয়েছে, তাই আমরা বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, যার ফলে আমরা 2r এর ভ্যালু পেয়ে যাচ্ছি 4। তাহলে আমরা পেয়ে যাচ্ছি লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসের দৈর্ঘ্য 4 সেমি বা 4 একক, সরি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার হচ্ছে 4 একক। এককটা ওরাই দিয়ে দিয়েছে, তাই খালি আমরা ডিজিটসটা বসালাম। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6, 1 2 3 4 5 সংখ্যাগুলির পরিসংখ্যাগুলি হলো 1 2 3 4 f, এদের যৌগিক গড় 6 হলে f এর মান কত? তাহলে আমরা ফার্স্ট এটাকে সাজিয়ে নিই যে হিসেবে আছে ওদের। সংখ্যাগুলো, অর্থাৎ এখানে xi হচ্ছে আমাদের সংখ্যাগুলো আর fi হচ্ছে আমাদের পরিসংখ্যা। সংখ্যাগুলো 1 এর পরিসংখ্যা হচ্ছে 1, 2 এর পরিসংখ্যা হচ্ছে 2, 3 এর পরিসংখ্যা 3, 4 এর 4 আর 5 এর হচ্ছে f। তাহলে fi xi অর্থাৎ পরিসংখ্যা আর সংখ্যা মানের গুণফল হচ্ছে আমাদের এই ক্ষেত্রে 1, 4, 9, 16 আর 5f। তাহলে এখানে আমরা সামেশন অফ fi xi যেটা পাচ্ছি সেটা হচ্ছে এমনটা, 16 আর 9 হচ্ছে 25, 25 আর 5 30, 30 প্লাস, এখানে দাগটা নেই, 30 প্লাস 5f, যেহেতু 5f হচ্ছে চলরাশি যুক্ত রাশি আমরা যোগ করতে পারছি না। আর সামেশন অফ fi আমরা এখানে পাচ্ছি 4 আর 3 7, 7 আর 3 10, তাহলে 10 প্লাস f। সামেশন অফ fi xi আমরা পেয়ে গেলাম, সামেশন অফ fi ও আমরা পেয়ে গেলাম। আর তাহলে আমাদের যৌগিক গড় বের করতে কোনো রকম অসুবিধা হবে না। আমরা এখান থেকে যৌগিক গড় যদি বের করতে চাই, তাহলে x বার ইকুয়ালস টু হচ্ছে সামেশন অফ fi xi ডিভাইডেড বাই সামেশন অফ fi। তোমরা জানো এটা প্রত্যক্ষ পদ্ধতিতে। আর যৌগিক গড়ের মান ওরা বলে দিয়েছে যদি 6 হয়, তাহলে আমরা এখানে x বারে যাই 6 বসাতেই পারি। আর এখানে আমাদের বেরিয়েছে 30 প্লাস 5f ডিভাইডেড বাই 10 প্লাস f। সুতরাং আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে পাচ্ছি 60 প্লাস 6f ইকুয়ালস টু 30 প্লাস 5f, অর্থাৎ 6f থেকে 5f মাইনাস করলে f ইকুয়ালস টু পাচ্ছি আমরা 30। এতে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাচ্ছি 30 মাইনাস 60, অর্থাৎ f এর ভ্যালু পাচ্ছি মাইনাস 30। সাধারণত এই ধরনের অ্যান্সার বেরোয় না, আমার যতদূর মনে হচ্ছে কোয়েশ্চেনটাতে কোনো গন্ডগোল আছে, ওই জন্য আমাদের এফ এর মান এত বাজে বেরোলো, অর্থাৎ মাইনাস 30 বেরোলো। এফ এর মান সাধারণত মাইনাস 30 বেরোয় না, কারণ পরিসংখ্যা কখনোই ঋণাত্মক হওয়া সম্ভব নয়, পরিসংখ্যা ধনাত্মক হতে হবে। তার মানে কোয়েশ্চেনটায় কোনো প্রবলেম আছে। অঙ্কটা যদি কোয়েশ্চেনটা ঠিক থাকতো তাহলে ঠিক এইভাবেই সলভ করলে তোমরা সঠিক উত্তর পেয়ে যেতে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। 3-1 সত্য মিথ্যা। ফার্স্ট কোয়েশ্চেন, x is to y 2 is to 3, y is to z 4 is to 5, z is to w 3 is to 4 হলে x is to w কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি তোমাদের করানোর সময় বারবার বলতাম যে এই অঙ্কগুলো বিভিন্নভাবে করা যায়। x is to y হচ্ছে 2 is to 3, y is to z হচ্ছে 4 is to 5, আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে z is to w হচ্ছে 3 is to 4। তো এই ক্ষেত্রে আমরা অন্য একটা প্রসেসে ট্রাই করব। প্রসেসটা হচ্ছে এমন, x is to y হচ্ছে 2 is to 3, তাহলে x by y হচ্ছে 2/3। আশা করি বোঝাতে পারছি। একইভাবে y is to z যেহেতু 4 is to 5, তাহলে y by z হচ্ছে 4/5। এগুলোই তোমরা ইকুয়েশন 1 ইকুয়েশন 2 এইভাবে ধরতে পারো। তারপর এটা z is to w, তাহলে এটাকে আমরা z by w ধরতে পারি 3/4।
এটাকে আমরা ইকুয়েশন 3 ধরছি। এর আগের অনুপাতের অঙ্কগুলো আমরা অন্যভাবে করেছিলাম, বাট এই ক্ষেত্রে এইভাবে করব। তাহলে আমরা এখানে 1 2 3 তিনটে ইকুয়েশন পরপর গুণ করলে আমরা কি পাচ্ছি দেখা যাক। x/y ইন্টু y/z ইন্টু z/w ইকুয়ালস টু 2/3 ইন্টু 4/5 ইন্টু 3/4। তাহলে এখানে আমাদের y কাটা যাচ্ছে, z কাটা যাচ্ছে, তাহলে x/w ইকুয়ালস টু আমরা এখানে পাচ্ছি 3 কাটা যাচ্ছে, 4 কাটা যাচ্ছে, 2/5। তাহলে x/w হচ্ছে 2:5। আমাদের উত্তরে বলা হচ্ছে x/w ইকুয়ালস টু 2:3, তাহলে বিবৃতিটা মিথ্যা, কারণ সঠিক উত্তর হবে 2:5। নেক্সট কোয়েশ্চেন, 3 বন্ধুর মূলধনের অনুপাত 3:8:5। তৃতীয় ব্যক্তি অপেক্ষা প্রথম ব্যক্তি 240 টাকা কম পেল, মোট লাভের পরিমাণ ছিল 1920 টাকা। তাহলে আমরা অঙ্কটা এইভাবে সলভ করব। মূলধনের অনুপাতেই প্রাপ্ত লাভ্যাংশ বণ্টিত হয়, সুতরাং আমরা এখানে মূলধনের অনুপাতটাকে যদি লাভ্যাংশের অনুপাত হিসেবে ধরি, তাহলে লাভ্যাংশ এর অনুপাত 3 বন্ধুর হচ্ছে 3:8:5। আমরা ধরে নিচ্ছি যে প্রথম বন্ধু লাভ করে 3x টাকা, দ্বিতীয় বন্ধু লাভ করছে 8x টাকা, আর তৃতীয় বন্ধু লাভ করছে 5x টাকা। তাহলে তাদের মোট লাভ হচ্ছে এখানে 8 5 13 3 16x টাকা মোট লাভ। তাহলে মোট লাভ হচ্ছে 16x টাকা। এবার ওরা যে শর্তটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে তৃতীয় ব্যক্তি অপেক্ষা প্রথম ব্যক্তি 240 টাকা কম পায়। তাহলে তৃতীয় ব্যক্তি কত টাকা পায়? 5x টাকা, আর প্রথম ব্যক্তি 3x টাকা। তাহলে ওদের শর্ত হচ্ছে 5x মাইনাস 3x ইকুয়ালস টু 240। সুতরাং 2x সমান সমান 240, সুতরাং x সমান সমান 240 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 120। তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 120। আর মোট লাভ যেহেতু 16x টাকা, সুতরাং মোট লাভ হবে 16 ইন্টু 120। ক্যালকুলেট করা যাক কত হচ্ছে। 0 6 বারং 72, 2 হাজার থাকলো 7, 12কে 12, 7 19, 1920। তাহলে মোট লাভের পরিমাণ হচ্ছে 1920 টাকা, যেটা ওরা প্রশ্ন বলেছিল। সুতরাং বিবৃতিটা হচ্ছে সত্য। থার্ড কোয়েশ্চেন, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্ত 3টি শীর্ষবিন্দু দিয়ে যায়। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজকে যদি ব্যাস করি, তাহলে অতিভুজের মধ্যবিন্দুটা হবে বৃত্তটার কেন্দ্র। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হয় তার অতিভুজের মধ্যবিন্দু। সুতরাং সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে যে বৃত্তটা আমরা আঁকবো সেটা হবে এই সমকোণী ত্রিভুজটার পরিবৃত্ত। আর পরিবৃত্ত যেহেতু আমরা অতিভুজকে ব্যাস করে আঁকছি, সুতরাং এই দুটো বিন্দু তো অবশ্যই বৃত্তটা এই দুটো বিন্দু দিয়ে যাবেই, আর কৌণিক বিন্দু দিয়েও যাবে। আর ওরা প্রশ্নে বলেছে যে 3টি শীর্ষবিন্দু দিয়ে যাবে। সমকোণী ত্রিভুজের অতিভুজটা হচ্ছে, অতিভুজের মধ্যবিন্দুটা হয় তার পরিবৃত্তের কেন্দ্র। তাহলে অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে সেটা তো তার পরিবৃত্ত হবে, আর পরিবৃত্ত তো শীর্ষবিন্দু দিয়েই যায়, আমরা জানি। তাহলে থার্ড কোয়েশ্চেনটার বিবৃতিটা হচ্ছে সত্য। 4 tan 35 ইন্টু tan 55 ইকুয়ালস টু সাইন এ হলে এ এর মান 45 ডিগ্রি। দেখা যাক তাহলে tan 35 tan 55 ইকুয়ালস টু সাইন এ। tan 35 tan 55, আমরা যদি এই tan 55টাকে কটে কনভার্ট করি, তাহলে এটা হয়ে যাচ্ছে cot 90 মাইনাস 55 ডিগ্রি ইকুয়ালস টু সাইন এ। তাহলে cot 90 মাইনাস 55 হচ্ছে cot 35। আর যেহেতু cot হচ্ছে tan এর অনন্যক, সুতরাং আমরা এটাকে লিখতেই পারি cot 35টাকে 1/tan 35 ইকুয়ালস টু সাইন এ। তার অর্থ এটা দাঁড়াচ্ছে যে সাইন এ এর ভ্যালু 1। আমরা জানি সাইন 90 ডিগ্রির ভ্যালু হয় 1, সুতরাং খুব ইজিলি আমরা এখানে লিখতেই পারি অতএব এ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে অপশন নাম্বার 4টা বলেছে এ এর মান 45 ডিগ্রি, যেটা ভুল, কারণ এ এর মান হচ্ছে আমাদের এক্ষেত্রে 90 ডিগ্রি। অ্যান্সারটা আমরা লিখব মিথ্যে। নেক্সট হচ্ছে 5 নাম্বার কোয়েশ্চেন, কি বলেছে দেখা যাক।
একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক, শঙ্কুটার উচ্চতা কত? ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ ধরে নেবে আর একক, উচ্চতা ওরা জানতে চেয়েছে, তো উচ্চতাটা আমরা ধরে নেব এইচ একক, যেটা আমাদের বের করতে হবে, নির্ণয় করতে হবে। এবার আমরা অঙ্কে চলে আসি। ওরা এখানে বলেছে যে হচ্ছে শঙ্কুটার আয়তন ভি ঘন একক, তাহলে ভি ইকুয়ালস টু আমাদের বেরোচ্ছে আর এইচ যদি তাদের যথাক্রমে ব্যাসার্ধ আর লম্ব উচ্চতা হয়ে থাকে, তাহলে ভি ইকুয়ালস টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এ হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে 3v/a ইকুয়ালস টু কী বেরোচ্ছে দেখা যাক, 3 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। এই 3 কেটে যাচ্ছে, পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে, এইচ পড়ে থাকছে, আর এইচটাকে আমরা উচ্চতা ধরেছিলাম, তাহলে বিবৃতিটা সত্য হচ্ছে। 5 নম্বর কোয়েশ্চেনের বিবৃতি সত্য। নেক্সট হচ্ছে 6 নম্বর কোয়েশ্চেন। তথ্যগুলো দিয়ে দিয়েছে, বলেছে এদের মধ্যমান 9 হবে। তাহলে প্রথমে তথ্যগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিই। এখানে আছে 2, 3, 3, 9, 9, 9, 10, এই কটা রাশি আছে। তাহলে এদের মধ্যমা আমরা কীভাবে বের করব? কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7টা বিজোড় সংখ্যা আছে। তাহলে এদের মধ্যমা কী হবে? আমরা জানি n+1/2 তম মান, অর্থাৎ 8/2 তম মান, অর্থাৎ চতুর্থতম মান হবে আমাদের অ্যান্সার। চতুর্থতে কি আছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 9। তাহলে আমাদের মধ্যমা হবে 9। তাহলে কোয়েশ্চেনটার অ্যান্সার পেয়ে গেলাম 9। 6 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। তাহলে বিবৃতিটা সত্য।